বেড পারফরমেন্স কেমন তোমার? আগে কখনো করেছো, নাকি ভার্জিনিটি আছে? নিজের হবু বরের মুখ নিশ্চিত এমন প্রশ্নে বিস্ময়ে জমে গেল শৈলী। তৎক্ষণাৎ চমকে তাকালো সামনে ফিটফাট হয়ে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে। মনে হলো যেন কানের কাছে কেউ বাজ ফাটিয়েছে। সে কি ভুল শুনল? হতে পারে, অবশ্যই ভুল শুনেছে। কিন্তু যখন সামনে বারান্দায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটার ঠোঁটে এক প্রকার তাচ্ছিল্যের বাঁকা হাসি ফুটে উঠল, তখনই শৈলী বুঝল না, ভুল কিছু শোনেনি সে। ভেতরটা কেমন যেন অস্বস্তিতে গুটিয়ে গেল তার। হাতের আঙুলগুলো নিজের অজান্তেই শক্ত হয়ে মুঠোয় পরিণত হলো। শৈলীর কণ্ঠ যেন নিজেকেই অপরিচিত ঠেকল। মানে? অয়ন বেশ নির্লিপ্ত জবাব দেয়। জানতে চাচ্ছি তুমি নিজের ভার্সিনিটি রেখেছো কি না? আজকালকার মেয়েদের উপর তো ভরসা করা যায় না। কণ্ঠে বেশ অবজ্ঞা ফুটে উঠল। চোখের কোণায় পানি জমল শৈলীর, তবে দুঃখের নয়, তাচ্ছিল্যের। ঠোঁট কামড়ে নিজের নিয়তির উপহাস করে বাঁকা হাসল সে। অন্য ঘরে পাত্রের সাথে আলাদা কথা বলতে এসে এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবিনি সে। আসলে বাবা মা ছাড়া পৃথিবীতে কেউ আপন নয়, এটা শৈলী তখনই বুঝতে পেরেছে যখন সে তার বাবাকে নিজের স্বাভাবিক জীবন থেকে হারিয়েছে, আর মাকে পৃথিবী থেকে। শৈলী একেবারে অন্য রূপের অধিকারী নয়, তবে কুৎসিত বলা যায় না। তার চোখ দুটো গভীর অন্ধকার রাতের মতো, তার যা প্রতি মুহূর্তে কিছু বলতে চায়, তবে শব্দের জন্য অপেক্ষা করে। মুখবয়ে কোনো এক ধরনের আলাদা বৈশিষ্ট্য, যেমনটা সচরাচর খুঁজে পাওয়া যায় না। ঠোঁটগুলো সজীব এবং মধুর, প্রায় সবসময় হাসি লুকিয়ে রাখত। তবে আজ সেই হাসি ছিল শীতল এবং মুখের গড়ন এক ধরনের অদ্ভুত গম্ভীরতায় আচ্ছন্ন। মসৃণ ত্বক, সুগঠিত শরীর এবং সোজা দাঁড়িয়ে থাকা গঠন তাকে আরও আকর্ষণীয় করে তোলে। তার চুল সোনালি শ্যামলা, কোমর অবধি ছড়িয়ে পড়া। শান্ত কিন্তু শক্তিশালী উপস্থিতি তার, যেন প্রতিটি মুহূর্তে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত। সৌন্দর্য কেবল বাহিক্য নয়, ভেতরেও এক অনন্য দৃঢ়তা। শৈলীর জীবনে একটি গভীর শূন্যতা ছিল, যা কখনো পূর্ণ হতো না। তার মা যখন সে মাত্র 5 বছর বয়সী ছিল তখনই মারা যায়। মা ছাড়া সে অনেক দিন বেঁচে ছিল। তার বাবার সঙ্গেই কাটিয়েছিল তার শৈশব এবং কৈশোরের বেশিরভাগ সময়। কিন্তু গত বছর তার বাবা প্যারালাইজড হয়ে পড়েন, আর সেই মুহূর্ত থেকে তার জীবনে পরিবর্তন আসে। তার জীবনের বোঝা আরও বাড়তে থাকে। যৌথ পরিবারের মধ্যে বাস করার কারণে সবাই তার উপর চাপ প্রয়োগ করতে থাকে। তার চাচা চাচি, যারা তার প্রতি এক প্রকার নির্দয় মনোভাব পোষণ করত, তার ওপর এক প্রকার জোর জবরদস্তি চালাতে থাকে। তারা চেষ্টা করেছিল তাকে একতরফা বিয়ে দিতে, যেন তার ভবিষ্যৎ পুরোপুরি তাদের হাতে চলে আসে। শৈলী জানত তার কাছে এখন আর কোনো নিরাপত্তা নেই। সে অনুভব করেছিল এক সময়ের স্নেহময় বাবা এখন শয্যাশয়ী, তাকে আর আগের মতো সঙ্গ দিতে পারছে না। আর তার চাচি ও চাচা, যারা শুধু তার শরীরের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছিল, তাকে কেবল একটা জীবন্ত পুতুল মনে হচ্ছে। হ্যালো। অয়নের কথায় শৈলী নিজের চিন্তার জগৎ থেকে সন্তর্পণে বেরিয়ে আসলো। চোখ দুটো মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে গেল তার। শরীর এক সেকেন্ডের জন্য যেন স্থির হয়ে গেল। হঠাৎ যেন সেই স্বপ্ন লোভ মুহূর্তটা ছিন্ন হয়ে তার চোখে পৃথিবী আবার স্পর্শ হয়ে উঠল। ভদ্র মানুষের রূপ নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা অয়নের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালো শৈলী। অয়ন এবার থুতনিতে আঙুল ঘষে কিছুটা নিরাশ হয়ে তাচ্ছিল্য বলে উঠল, কি হলো, চুপ কেন? শিট, তার মানে তুমি ইউজ করা মাল? আর সহ্য হলো না শৈলীর। চোখ বড় বড় করে অবাকের চরম পর্যায়ে পৌঁছে ঝাঁঝালো কণ্ঠে বলল, কি বলছেন আপনি? এসবের মানে কি? একগাল হাসল অয়ন, মুখে শয়তানির ছাপ স্পষ্ট। মানে খুব সাধারণ। সংসার মানিয়ে চলার জন্য তো অনেক কিছু জানা দরকার, তাই না? এই ব্যাপারগুলো কি জানার প্রয়োজন নেই? ডোন্ট ওরি, তুমিও আমার বিষয়ে অনেক কিছু জানতে পারবে। শৈলীর গলা শুকিয়ে এলো, তার শরীরের প্রতি নার্ভ টান টান হয়ে গেল। কি বলছে এই লোক? এটা কি কোনো রকমের বাজে মজা, নাকি সত্যি সে এমন ধৃষ্টতা দেখানোর সাহস রাখে? ঘরের বাতাস ভারী হয়ে উঠল। পাশের ঘরে নিশ্চয়ই তার চাচা চাচি অধীর আগ্রহে বসে আছেন। এই কথোপকথনের বিষয় সম্পূর্ণ অজানা, অথচ এখানে এই 4 দেওয়ালের মধ্যে
সে এমন এক পরিস্থিতির মুখোমুখি যা তার কল্পনাতেও ছিল না। শৈলীর মনে হলো এখনই উঠে দাঁড়িয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে যেতে হবে, অথবা আজ এই মুহূর্তে যদি তার বাবা মা বেঁচে থাকতো তাহলে শৈলী নিজের সর্বশক্তি দিয়ে সামনে থাকা এই নোংরা লোকটার গালে চড় মারত। কিন্তু সে জানে একটু অভদ্রতা করে লোকটার সাথে যদি একটু অভদ্রতা করে তবে আজ সে আবার অত্যাচারিত হবে। প্রতিবারের মতো এবারও যদি পাত্রপক্ষ হাতছাড়া হয়ে যায় তবে তার চাচি তাকে মেরেই ফেলবে। আপনজনদের অভাব যে আজ খুব টের পাচ্ছে শৈলী। তবে হ্যাঁ, একজন মানুষ আছে যে থাকলে তাকে এখন কেউ এভাবে নোংরাভাবে অপমান করতে পারতো না। কিন্তু এখন সে কখন আসবে? সে কি আসলেই আসবে? শৈলীর হাতের আঙুল আবার শিথিল হলো, চোখ দুটো কঠিন হয়ে উঠল। গলা যথাসম্ভব শক্ত করে বলল, আপনার সাহস থেকে অবাক হচ্ছি। প্রথমে ভদ্রলোক ভেবেছিলাম। আপনার বাবা মা কি এসব প্রশ্ন করার জন্য আপনাকে পাঠিয়েছেন? অয়ন এবার ঠোঁটের কোণ বাঁকিয়ে হাসল, যেন মজা পেয়েছে, যেন ঠিক এই প্রক্রিয়াটাই সে আশা করেছিল। ইউ নো হোয়াট, আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি একটা গাইয়া মেয়ে। তোমার মতো গাইয়াকে কেউ বিয়ে করবে না। দেখতেও তো খুব একটা ঝাক্কাস নাও তুমি। সো আমার মনে হয় যদি সংসার করার ইচ্ছে থাকে তাহলে আমার সাথেই করতে হবে। আর হ্যাঁ, তুমি ভার্জিন থাকো আর না থাকো, আই ডোন্ট কেয়ার, কারণ আমি নিজেও ভার্জিন নই। আর তোমাকেও আমি পার্মানেন্টলি বিয়ে করব না। তোমার চাচা জাতি যদি যৌতুকের টাকা না বাড়ায় তবে আমি 1 মাস পর তোমায় ডিভোর্স দিয়ে দেব। যদি ডিভোর্স দিতে নাও পারি তবে আমার গার্লফ্রেন্ডদের নিয়ে আমার বাড়িতেই থাকবো, আর তুমি রাস্তায় ঘুরে বেড়াবে। বলো রাজি? শৈলী চুপ থাকলো, চোখে এক তীব্র যন্ত্রণার ছাপ স্পষ্ট, কিন্তু তার শরীরে কোনো আন্দোলন নেই। একের পর এক কথা শোনার পর তার ভেতরে গড়ে উঠছে এক ধ্বংসাত্মক শান্তি। শৈলী ঠোঁট চেপে হাসল, সেই হাসি বেজায় তিক্ত, যেন নিজের ভেতর সমস্ত তিক্ততা কুড়িয়েছে। অয়ন এবার বেশ তীক্ষ্ণ চোখে শৈলীকে উপর নিচ ভালোভাবে দেখতে থাকলো। তার তাকানোর ধরন দেখে শৈলী ভীত হলো। শাড়ি টেনে নিজেকে আড়াল করার ব্যর্থ চেষ্টা করতে থাকলো। সে মোটে এরকম হাতা কাটা ছোট ব্লাউজ আর পাতলা শাড়ি পরে না, কিন্তু আজ তার চাচি খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়েছে তার পায়ে, যে কারণে বাধ্য হয়ে তাকে পরতে হয়েছে এই পোশাক। সাথে সাজতেও হয়েছে। নিজেকে আড়াল করার সর্বোচ্চ চেষ্টা করতে থাকা শৈলীর ভীষণ রকম কান্না পাচ্ছে। আজ যদি তার বাবা ঘরের এক কোণে পড়ে না থেকে স্বাভাবিক থাকতো তাহলে এরকম পরিস্থিতিতে কখনোই পড়তে হতো না শৈলীকে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টায় আছে সে। অয়ন এবার ওপর থেকে নিচ পর্যন্ত দেখা শেষ করে ধীর পায়ে একটু এগিয়ে এসে কণ্ঠ খাদে নামিয়ে বলে ওঠে, বডি ফিগার খুব একটা খারাপ না, জোস ফিগার বানিয়েছ, আই লাইক ইট। আচ্ছা, তোমার বডি সাইজ কত? শৈলী ঘৃণায় চোখ খিচে বন্ধ করলো। এসব কথা সে আর শুনতে চায় না। তবে অয়নের প্রশ্ন বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই চাপা কণ্ঠের জবাব ভেসে আসলো, আমি বলছি ওর বডি সাইজ। পরিচিত পুরুষালী তীক্ষ্ণ কণ্ঠে তৎক্ষণাৎ চোখে ঝিলিক স্পষ্ট হলো শৈলীর। মুখে হাসির রেখা টেনে বিস্ময়ে তাকালো দরজার দিকে। কথার ব্যাঘাত ঘটায় অয়নও বিরক্তিতে তাকালো দরজার দিকে। স্পষ্ট হলো নিখুঁতভাবে নির্মিত কঠিন এক পুরুষের অবয়ব ছায়ার ধীরে ধীরে দৃশ্যমান হতে থাকলো। একটি সুঠাম আকর্ষণীয় পুরুষ, যে কিনা 2 হাত পকেটে রেখে বেশ নির্লিপ্ত ভঙ্গিতে পা ফেলে শব্দ করে নীরবতার মধ্যে তোলপাড় সৃষ্টি করে এগিয়ে আসছে। শৈলী এক হাতে বেশ অবহেলায় চোখ মুছল, মুখে হাসি ফুটিয়ে তুলে আগ্রহে অপেক্ষা করতে থাকলো সদ্য আসা মানুষটিকে দেখার। অয়ন চোখ সরু করে ছায়ার আড়াল থেকে দেখতে চেষ্টা করলো আগন্তককে। বেশ বিরক্তির স্বরে বলল, কে রে ওখানে? আশ্চর্য, এই বাড়ির কেউ কি ম্যানার্স জানে না? পাত্রপাত্রীকে আলাদা রুমে কথা বলতে পাঠানো হয়েছে, আর এখানে এসে কেউ কথার মাঝে নাক ঢোকাচ্ছে। কে রে ওখানে? শৈলী এবার স্বস্তির ঢোক গিলে হাসি মুখে বিড়বিড় করে আওড়ালো, নিশান ভাই। জুতার শব্দে সারা ঘরে এক ধরনের অদ্ভুত গম্ভীরতা ছড়িয়ে পড়ল। কারো আগমনে সারা ঘর যেন থমকে গেল। শুধু তার পদধ্বনিতে মন্ত্রমুগ্ধ হলো। ধীরে ধীরে এগিয়ে আসছে অবয়বটা, তার সোজা গড়ন আর শক্তিশালী পেশির গঠন তার উপস্থিতিকে আরও দৃঢ় করে তুলেছে। সুঠাম পরিপূর্ণ শরীর যেন সব কিছুতেই নিখুঁত ভারসাম্য তার।
সাদা শার্ট পরিহিত নিশানের মুখের রেখা খুবই স্পষ্ট, তীক্ষ্ণ এবং চোখ দুটি যেন কাচের মতো ঝলমল করছে, স্বচ্ছ এবং একাগ্র। তবে এখন থেকে মনে হচ্ছে কেউ আগুন ধরিয়ে দিয়েছে চোখে। দুহাত পকেটে রাখা, মাথা কিছুটা নিচে রেখে চল শক্ত করে এগিয়ে আসতে থাকলো এক অপ্রতিরোধ্য পুরুষ, নিশান তালুকদার। চল শক্ত করে রাখা নিশানকে দেখে অয়ন মুখ কুঁচকে জিজ্ঞেস করে, কে আপনি? নিশান একবার শৈলীর দিকে তাকায়। মেয়েটার চোখে হাজারো পাখি ফুরফুরে উড়ে যাচ্ছে যেন। এত কিসের আশা মেয়েটার, এত কিসের আকাঙ্ক্ষা? অয়ন ভ্রু কুঁচকে আবারও একই প্রশ্ন ছুড়ে দিলে নিশান ধীর কণ্ঠে নিজের পরিচয় জানান দেয়। নিশান তালুকদার। তালুকদার বংশ শহরে বেশ সমাদৃত, ব্যবসায় বেশ এগিয়ে থাকায় মর্যাদাও খুব বেশি। মূলত এই কারণেই তো অয়নের বাবা আশরাফ উদ্দিন বেশ বুদ্ধি খাটিয়ে এ বাড়ির সাথে আত্মীয়তা করতে চেয়েছে। শৈলীর চাচি খাদিজার লোভকে কাজে লাগিয়ে নিজের অকর্মা ছেলের জন্য খুঁজে নিয়েছে পাত্রী। তাই নিশানের নামে তালুকদার শুনে অয়ন বুঝতে পারল সে এই বাড়ির সদস্য। আর তাছাড়া এখানে আসার আগে সে নিশানের নামও শুনেছে। বাপ চাচার সাথে ব্যবসায় সেও হাত লাগায়। পরিস্থিতি বুঝতে পেরে তাই অয়ন এবার ভদ্রতার খাতিরে মেয়েকে হেসে বলল, ও আচ্ছা, আপনি? নাম শুনেছি আপনার, নিশান ভাই। চিনতে পেরেছি। নিশানের অভিব্যক্তি বোঝা গেল না। সে একইভাবে চোখ মুখে আধার নামিয়ে গম্ভীর হয়ে দাঁড়িয়ে রয়েছে, দৃষ্টি একদম সামনে। অয়ন এবার শৈলীকে উদ্দেশ্য করে নরম কণ্ঠে বলল, তোমার চাচাতো ভাই হবে তাই না? শৈলী প্রথমে আমতা আমতা করলো। এই প্রশ্নের জবাব দিতে তার মোটেই ইচ্ছা করে না, কখনোই না। কিন্তু কারণটাও জানা নেই। অস্বস্তিতে হাত কচলে শৈলী টাগর টাগর আঁখি তুলে তাকালো নিশানের দিকে। চোখে চোখ পড়ল। নিশানের তীক্ষ্ণ দৃষ্টি পরখ করে প্রথমে কিছু না বুঝলেও ছোট্ট মাথায় শাড়ি আর সাজগোজের চিন্তা আসতে আবারও শাড়ি নিয়ে টানাটানি শুরু করে শৈলী। আজ তার রক্ষে নেই। অনেকক্ষণ পর নীরবতার বেড়িবাঁধ ভেঙে নিশান ভ্রু কুঁচকে বেশ বিরক্তি ভাব নিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি করছো এখানে? অয়ন অবুঝের ন্যায় মাথা নাড়ালো। দেখতে পাওয়ার পরেও প্রশ্ন করছে কেন এই লোক? মাথাটা তো খারাপ আছে নাকি? তার ইচ্ছে হলো নিশানের মুখের ওপর জবাব দিতে, কিন্তু এলাকায় নিশানের ক্ষমতা সম্পর্কে অনেক কাহিনী শুনেছে অয়ন। এমনিতে অনেক রাগী, আর মারপিটে নাকি আমেরিকা থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে এসেছে। ঝুঁকি নিতে মোটেই ইচ্ছুক নয় অয়ন, তাই ভদ্রভাবে মাথা এলিয়ে জবাব দিল, মানে ওই যে আমাদেরকে তো আলাদাভাবে কথা বলতে পাঠানো হলো, আগামী সপ্তাহে আমাদের বিয়ে। কথা শেষ করতে পারল না অয়ন। নিশান কণ্ঠ যথাসম্ভব খাদে নামিয়ে ফের শুধালো, কার বিয়ে? আমাদের। অয়নের আর বলতে দেরি হলো। চোখ সরু করে থাকা নিশান শার্টের হাতা গোটাতে দেরি করলো না। বেচারা অয়ন নিশানকে শার্টের হাতা গোটাতে দেখে খানিক বিভ্রান্ত হওয়ার পাশাপাশি ভীত হলো। সে তো রেগে যাওয়ার মতো কিছু বলেনি, তবে এই লোক এমন প্রস্তুতি নিচ্ছে কেন? নিশানের হাতের গঠন দেখে ঢোক গিলল অয়ন। নিঃসন্দেহে এই পুরুষকে বলবান বলা যায়। হাতের পেশির উচ্চকৃত ভাঁজ দেখে মনে হয় এ হাতে একবার খুশি পড়লে সেটা সহজে ভুলে থাকা সম্ভব নয়। অয়ন ধীরে ধীরে পিছু হাঁটতে শুরু করলো। মুখে শুকনো হাসি এনে বলল, মানে আমাদের বলতে আমি আর শৈলী, আমাদের বিয়ে ঠিক হয়েছে। নিশানের মুখের অভিব্যক্তি এতটুকু বদলালো না, শুধু চোয়ালের কাছে শিরাগুলো স্পষ্ট হলো। এক নিঃশ্বাসে ধীর গলায় বলল, তোমাদের বিয়ে ঠিক কে করেছে? অয়ন এবার দ্বিধায় পড়ে গেল। ভালোই ফ্যাসাদে পড়ল সে। আবার কেমন অদ্ভুত কথা। মুখের হাসি ঝুলিয়েই ইতস্তত করে সে বলল, বড়রা ঠিক করেছে, মানে আমার বাবা মা আর এই বাড়ির বড়রা। নিশান এবার এক পা এগিয়ে এলো, এতটাই কাছাকাছি যে অয়ন অজান্তে আরও এক কদম পিছিয়ে গেল। নিশান হাত দুটো বুকের সামনে ভাঁজ করে দাঁড়িয়ে চোখ সরু করে তাকে পরখ করতে লাগলো, যেন এক মুহূর্তের ভেতর অয়নের হাড়গোড় গঠন পর্যন্ত দেখে নিতে চায়। তারপর খুব ধীর কণ্ঠে বলল, বড়রা ঠিক করেছে, বেশ ভালো। আর তোমার মতলব? শৈলী নিশানের গলার স্বর শুনে আতকে উঠল। এতক্ষণ সে চুপ ছিল, কিন্তু এখন মনে হলো পরিস্থিতি বিপজ্জনক হয়ে যাচ্ছে। খাদিজা তালুকদার জানতে পারলে নিশানের উপরেও খেপে যাবে ভেবে শৈলী দ্রুত নিশানের একটু কাছে এসে দাঁড়ালো।
যেন তার ক্রোধের সামনে একটা ছোট্ট বাধা তৈরি করতে চায়। কাঁপা কাঁপা গলায় বলে, নিশান ভাই প্লিজ। কিন্তু নিশান এবার শৈলীর দিকে তাকালো না, চোখ বরাবরই অয়নের ওপর ছিল। ঠোঁটের কোণে একপাশে বিদ্রুপের রেখা টেনে রাগান্বিত অভিব্যক্তি নিয়ে বলল, এতক্ষণ যেভাবে চুপচাপ খাম্বার মতো দাঁড়িয়েছিলি সেভাবে থ মেরে দাঁড়িয়ে থাক। একটা কথা বলতে আসলে তোর পায়ের টেংরি ভেঙে রেখে দেব আমি। তৎক্ষণাৎ বাধ্যের ন্যায় মাথা নিচু করে ফেলা শৈলী ভয় পেল কি না বোঝা গেল না। তবে অয়ন এবার সত্যিই ভয় পেয়ে গেল। নিশানের শরীরের প্রতিটা পেশি এখন যেন বিপদের ইঙ্গিত দিচ্ছে। কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ল। সে একবার শৈলীর দিকে তাকালো, তারপর জোর করে হাসি ফুটিয়ে বলল, আরে ভাই, আমি তো ওর সাথে মজা করছিলাম, এত সিরিয়াস হওয়ার কিছু নেই। আমি একটু যাই তাইলে। এক মুহূর্ত দেরি না করেই দ্রুত দরজার দিকে পা বাড়ালো অয়ন। কিন্তু দরজা থেকে বের হতে না হতেই পেছন থেকে গম্ভীর অথচ শীতল কণ্ঠস্বর এলো, থামো। অয়ন থমকে দাঁড়ালো। শৈলী বিড়বিড় করে আওড়ালো, বলদেন নানা, এতক্ষণ যে তেজ দেখাচ্ছিলি, আর এখন পালাই পালাই করছিস কেন? পায়ের তলায় কি গরম লোহা পড়েছে? নিশান এবার ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো। অয়ন টের পেল তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যাচ্ছে। চাইলেও এখন পালাতে পারবে না। ভয়ে গলা দিয়ে আওয়াজও বের হচ্ছে না, নইলে এক চিৎকার দিয়ে লোক জড়ো করত। নিশান এবার একদম তার কানের কাছে এসে নরম অথচ শীতল স্বরে বলল, শোন ছোট ভাই, শৈলীর বডি সাইজ বা ওর সম্পর্কে সেটা তোর বাপের জানার দরকার নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখিস, এই বাড়ির মেয়ের উপর খারাপ নজর দেওয়ার আগে আমার সাথে পার্সোনালি দেখা করিস। কারণ তুই যে জায়গায় দাঁড়িয়ে আছিস, ওখান থেকে বের হতে হলে হেঁটে নয়, হামাগুড়ি দিয়ে বের হতে হবে, বুঝেছিস? অয়ন দ্রুত মাথা নেড়ে সম্মতি জানালো। মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। নিশান এবার এক পাশে সরে দাঁড়ালো, ইঙ্গিত করলো, এখন যেতে পারো। তবে শুধু ঘর থেকে নয়, গোষ্ঠী শুদ্ধ যেভাবে এসেছো সেভাবে ভদ্রলোকের মতো বাড়ি থেকে বের হয়ে যাও। কোনো বিয়ে টিয়ে হবে না। অয়ন দ্বিতীয়বার সময় নষ্ট করলো না, প্রাণ বাঁচাতে যত দ্রুত সম্ভব দরজা দিয়ে বেরিয়ে গেল। যেন দেরি হলেই নিশান সত্যি তাকে হামাগুড়ি দিয়ে বের করে দেবে। শৈলী নিশানের দিকে তাকিয়েছিল। সে জানে নিশান এমন রাগান্বিত হলে কারো পক্ষে তাকে থামানো সম্ভব নয়। নিশান ধীরে ধীরে শার্টের হাতা ঠিক করলো। মুখের কঠোর রেখাগুলো অমোঘভাবে শৈলীর দিকে ফিরে এলো। একদম শান্ত, তীক্ষ্ণ কিন্তু তিরিক্ষি গলায় বলল, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছিলি? নোংরা কথাগুলো শুনে খুব ভালো লাগছিল, তাই না? শৈলী চোখ নামিয়ে নিল, কিন্তু বলল না কিছু। এখন মুখ দিয়ে একটা শব্দ বের করা মানে সিংহের কাছে বিসর্জন দেওয়া। শৈলীর নীরবতা যেন নিশানকে কথা বলার আরও সুযোগ করে দিল। বাজখাই গলায় আবারও চল শক্ত করে বলল, এমনিতে তো চ্যাটাং চ্যাটাং করে মুখ থেকে কথা বের হয়, আর কাজের সময় কি মুখে স্কচ টিপ লাগানো থাকে? হাত ওঠে না, চর মারতে পারিসনি? শৈলীর ঠোঁট উল্টে ছল ছল নয়নে চেয়ে রইল নিশানের দিকে। এই লোক সব কিছু জেনেও এমন করছে। সে তো জানেই যে শৈলী নিশানের মা খাদিজা তালুকদারের উপর একটা কথা বললে তার গায়ে নির্মমভাবে হাত তোলা হবে। শৈলীর চোখের ভেতর জমে থাকা অশ্রুগুলো ঠিক বুঝতে পারছিল নিশান, কিন্তু তার মুখে কোনো নরমতা এলো না, বরং কণ্ঠটা আরও কঠিন হয়ে উঠল। আমি কি তোর জন্য এখানে দাঁড়িয়ে থাকবো আর তুই বসে বসে চোখের পানি ফেলবি? শৈলী এবার সত্যিই কষ্ট পেল। নিশান কি জানে না সে কতটা অসহায়? সে কি বুঝে না এখানে তার কোনো অধিকার নেই কথা বলার? নিশান কি ভুলে গেছে এই বাড়ির প্রতিটি দেওয়ালে দেওয়ালে শৈলীর নির্বাক বেঁচে থাকার ইতিহাস লেখা? শৈলী কিছুক্ষণ নিশ্চুপ থেকে গম্ভীর শ্বাস নিল, তারপর ছোট্ট ঠোঁট শক্ত করে ফিস ফিস করে বলল, আমি কিছু করিনি নিশান ভাই। নিশান এবার একদম কাছে এসে দাঁড়ালো, এতটা কাছে যেন তার শ্বাস শৈলীর গালে লাগছে। গভীর তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বলল, এত পাতলা শাড়ি আর ছোট ব্লাউজ পরেছিস কেন? তড়ি ঘড়ি করে সাফাই গাইতে থাকলো শৈলী। বিশ্বাস করুন নিশান ভাই, আমি পড়তে চাইনি, একদম না। বড় মা পড়তে পড়েছিল, আর পড়তে চাইনি বলে বলতে বলতে থেমে গেল শৈলী। পায়ে খুন্তি দিয়ে ছাকা দেওয়ার কথাটা বললে বাড়িতে আবার অশান্তি হবে। সবার ভালোর কথা ভেবে মুখে লাগাম টেনে মাথা নিচু করে ফেলল সে।
নিশান থমকে গেল। তার চোয়াল শক্ত হলো, ভ্রু কুঁচকে গেল। শৈলীর থেমে যাওয়া বাক্যটা দক্ষ মস্তিষ্ক ঠিকই ধরতে পারল। ধীরে ধীরে তার চোখ নামলো শৈলীর পায়ের দিকে। এক মুহূর্তের জন্য সব কিছু স্তব্ধ হয়ে গেল নিশানের ভেতর। আঁচলের আড়ালে লুকিয়ে রাখা জায়গাটা সে স্পষ্ট দেখতে না পেলেও বুঝতে পারল এতটুকু মেয়েটাকে ওরা আবারও এতটা নির্দয়ভাবে শাস্তি দিয়েছে, শুধু একটা শাড়ি না পরার জন্য। নিশানের কণ্ঠ নিচু হলেও গম্ভীর রাগে। ঠাসা পা দেখা। শৈলী তড়িঘড়ি মাথা নড়িয়ে পা পেছনে সরিয়ে নিল। না, লাগবে না নিশান ভাই, ভালো হয়ে গেছে। নিশান ঠোঁট চেপে ধরল। পায়ের অবস্থা না দেখলেও সে নিশ্চিত দাগ এখনো রয়ে গেছে। কণ্ঠের খাদ আরো নিচু করে আদেশ ছুড়ে বলল, দেখাতে বলেছি। শৈলী এবার সত্যিই ভয় পেল। নিশানের চোখের আগুন সে স্পষ্ট দেখতে পাচ্ছে। সে জানে নিশান যদি রেগে যায় তবে এই বাড়িতে আরেকটা ঝড় উঠবে। তাই কাঁপতে কাঁপতে ধীরে ধীরে তার আঁচল সরিয়ে পায়ের পাতা সামনে করল। লালচে পোড়া দাগ এখনো স্পষ্ট, কিন্তু জায়গা কালচে হয়ে গেছে। নিশানের মুঠি শক্ত হলো, এতটাই শক্ত যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল বলে মনে হলো। ঠান্ডা গলায় বলল, কে করেছে? শৈলী মুখ তুলে তাকালো না। সে কি এখন গলা উঁচিয়ে নিশানকে বলবে যে তার মা করেছে এই কাজ? মা ছেলের মধ্যে এমনিতেই দ্বন্দ্ব, আর ঝামেলা বাড়াতে মোটেই ইচ্ছুক নয় সে। আস্তে করে শৈলী কণ্ঠ নামিয়ে বলল, কিছু হয়নি নিশান ভাই। নিশান এবার এতটাই রেগে গেল যে পাশের টেবিলে রাখা রঙিন ফুলদানিটা এক ঝটকায় ছুঁড়ে মারল দেওয়ালে। চুরমার শব্দে শৈলী আতকে উঠল। শরীর কেঁপে উঠল তার। নিশান সামনে বুকে ঝুঁকে খুব নিচু স্বরে বলল, কিছু হয়নি। কিছু হয়নি মানেটা কি? 2 বছর ধরে এসব দেখছি, কিছু হয়নি, সব ঠিক আছে। এই কথা তোর ছোটবেলা থেকে শেখানো হয়েছে, মুখ বন্ধ রাখতে, কষ্ট গিলে ফেলতে। এখনো পারছিস আমাকে নিজের মতো আহাম্মক ভাবিস? শৈলীর চোখে পানি জমে গেল। সে কিছু বলল না। নিশান গলা শক্ত করে বলল, আজ পা পুড়িয়েছে, কাল পুরো শরীরও জ্বালিয়ে দিতে পারে। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো সহ্য করবি? কে করেছে এটা? বড় মা। ফিস ফিস করে বলা 2 শব্দটা মোটেই অচেনা ঠেকল না নিশানের কাছে। তবে নিজের মায়ের এমন নির্মম কর্মকাণ্ডে সে সত্যিই বিরক্ত। শৈলীর প্রতি তার মায়ের কিসের ক্ষোভ বুঝতে পারে না নিশান। আবার কোনো এক অজানা কারণে খাদিজা তালুকদার এখন যে কোনো মূল্যে শৈলীর বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। এই নিয়ে 2 বার নিশান শৈলীর বিয়ে ভাঙতে আসলো। মাকে ভীষণভাবে শ্রদ্ধা করা নিশান খাদিজা তালুকদারের উপর কোনো কথাও বলতে পারে না। আর এটাই সবচেয়ে বড় সমস্যা। একটা দীর্ঘ নীরবতা নেমে এলো। নিশান তখনও দাঁড়িয়ে কঠিন চোখে শৈলীর দিকে তাকিয়ে আছে। আর শৈলী মাথা নিচু করে দাঁড়িয়ে চোখের পানি আটকানোর ব্যর্থ চেষ্টা করছে। নিশান একটা দীর্ঘশ্বাস নিল, তারপর শান্ত গলায় বলল, আর কিছু করেছে? শৈলী 2 দিকে মাথা নাড়ে। নিশান ধীর কণ্ঠে বলল, আমার কাছ থেকে কিছু লুকাস না শৈলী, কারণ তুই নিজেও জানিস তুই না বললে আমি সব কিছু বুঝতে পারি। শৈলীর বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। নিশান এখনও তার জন্য আগের মতোই আছে, সব অনুভূতি বুঝতে পারে। কিন্তু সে কি সত্যি সব বুঝতে পারে? যদি পারত তাহলে কি এভাবে প্রশ্ন করত? শৈলীর বুকের মধ্যে একটা অদ্ভুত যন্ত্রণা বাজতে লাগলো। এত বছর ধরে সে সহ্য করে এসেছে, মুখ বুজে থেকেছে, শুধু এই আশায় কেউ তার ব্যথা বোঝার চেষ্টা করবে না, প্রশ্ন করবে না। কিন্তু নিশান, সে এত সহজে হার মানবে না। শৈলী আস্তে করে চোখ তুলল। নিশান তখনও তাকিয়ে আছে। চোখের গভীরে একরকম হাহাকার নেই। নিশান ভাই, শৈলীর গলাটা কেঁপে উঠল, আপনি তো জানেন আমি আপনাদের কাছে কেবল একটা বোঝা। বড় মা আমাকে কখনোই মেনে নেননি। আপনি বড় মাকে কিছু বলবেন না। নিশান ঠোঁট শক্ত করলো, কিছু চোখের পলকে ফেললো না। আমার কথার উত্তর দে শৈলী, আর কিছু করেছে? শৈলী নিঃশ্বাস ফেললো, মাথা নিচু করে বলল, ওহ, কিছু না, আমি অভ্যস্ত হয়ে গেছি। নিশানের মুখে হালকা হাসির মতো কিছু একটা ফুটলো, তবে সেটা বিদ্রূপে ভরা। অভ্যস্ত হয়ে গেছিস, খুব ভালো। শৈলী তাড়াতাড়ি মাথা নাড়ালো। নিশান এবার প্রথমবারের মতো শৈলীর হাত ধরে ফেলল। তার শক্ত আঙুল শৈলীর কুঁচকে থাকা চুড়ির উপরে চেপে বসল। গভীর চোখে তাকিয়ে কঠিন স্বরে ছোট্ট করে আদেশ ছুড়ে বলল, চল।
বলেই নিশান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে শৈলীকে টেনে নিয়ে যেতে থাকলো বসার ঘরে। শৈলী হোঁচট খেতে খেতে নিজেকে সামলে নিল, কিন্তু তার চোখ নিশানের শক্ত হাতের মুঠোয় থাকা নিজের হাতের দিকে। শৈলীর নিঃশ্বাস আটকে আসছে। নিশানের শক্ত মুঠোয় তার হাত অসহায়ত্বের মতো বন্দী হয়ে আছে, আর সে জানে এই মুহূর্তে কোনো প্রতিবাদ করলেও লাভ হবে না। নিশান সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বসার ঘরে ঢুকতেই শৈলীর বুক ধক করে উঠল। বড়মা সোফায় বসে আছেন, পাশে কয়েকজন আত্মীয় স্বজন আছে। তাদের সামনে এভাবে টেনে আনা। নিশান আসলে কি করতে চাইছে? খাদিজা তালুকদারের কপালে ভাঁজ পড়ল। এমনিতে হঠাৎ করে তল্পা গুটিয়ে পাত্রপক্ষের চলে যাওয়া নিয়ে তিনি বিরক্ত, কারণ তিনি জানেন তার একমাত্র ছেলেই পাত্রপক্ষকে বিদায় করেছে। নিজের ভালোবাসা ছেলের উপরও তিনি রাগ দেখাতে পারেন না বলেই চুপ হয়ে গেছেন। কিন্তু এখন আবার শৈলীর হাত ধরে টেনে সবার সামনে আনতে দেখে খাদিজা ভ্রু কুঁচকে বললেন, এভাবে ওকে টেনে আনছিস কেন নিশান? নিশান শৈলীর হাত ছেড়ে দিয়ে দু হাত বুকের কাছে বাঁধল। কঠোর কণ্ঠে বলল, একটা কথা জানার খুব ইচ্ছে করছে মা, শৈলীর পা তুমি কেন পুড়িয়ে দিয়েছ? এক মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। আত্মীয়দের মুখে বিস্ময়, আর খাদিজা তালুকদারের না চোখ রাগে চকচক করতে লাগলো। এভাবে সবার সামনে যে তার ছেলে এই কথাটা উঠাবে তিনি ভাবতেই পারেনি। মেয়েকে হেসে ঠোঁট চেপে খাদিজা বললেন, এসব কি বলছিস তুই নিশান? এসব কথা কোথা থেকে শুনলি? কখনোই না। বলেই তিনি শৈলীকে ইশারায় ভয় দেখালেন। শৈলী আতকে নিশানের দিকে তাকালো। নিশান ভাই প্লিজ। কিন্তু নিশান একটুও থামলো না। আমি নিজে দেখেছি মা, শৈলীর পায়ে ছাকার দাগ। এই বাড়ির কেউ না জানুক, আমি জানি এটা কিভাবে হয়েছে। আমি তো চুপ করে থাকবো না। আফটার অল আমি তোমারই ছেলে। খাদিজা তালুকদার এবার দাঁড়িয়ে গেলেন। তোর কি ধারণা তুই আমার বিচার করবি? শৈলী আমার সংসারে থাকে, আমার কথাই শুনবে। নিশান এবার ঠোঁট ভিজিয়ে বলতে থাকলো, প্রথমত আমি তোমাকে বলেছিলাম এখন শৈলীর বিয়ে না দিতে, অথচ তুমি আমাকে না জানিয়ে লুকিয়ে পাত্রপক্ষ বাড়িয়ে এনেছিলে। এখনও শৈলীর এইচএসসি রেজাল্ট দেয়নি, ওকে ভার্সিটিতে পড়ানোর স্বপ্ন আছে বাবার। এই বয়সে তুমি কেন বিয়ে দিতে চাচ্ছ ওকে? আমি তো মানা করেছি। তুমি ইচ্ছে করে আমার অনুপস্থিতিতে এভাবে দুবার ওকে পাত্রপক্ষের সামনে বসিয়েছ। আজ বাবা মামনি আর আমি ছিলাম না বলে তুমি এই কাজটা করলে। এটা কি ঠিক হলো মা? আমি তো তোমাকে আগেও বলেছিলাম সময় আসলে ওর বিয়ে হবে। খাদিজা তালুকদারের মুখে একটা কঠিন রাগের ছাপ ফুটে উঠল, কিন্তু তিনি ধৈর্য হারালেন না। ঠোঁটের কোণে হালকা বিদ্রুপের হাসি টেনে বললেন, তুই তো অনেক কিছু বলিস নিশান, কিন্তু আমি জানি কার জন্য তো তোলা হয়ে আছিস। আমার কথা শোন বাবা, এই মেয়েকে আর চালাতে পারবো না। ওর বাপ মরার মতো বাড়ির এক কোনায় পড়ে আছে। মাটাকে তো আগেই মেরে ফেলেছে। এখন এই মেয়েকে চালানোর দায়িত্ব মোটেই আমাদের নয়। হ্যাঁ, হতে পারে ওর সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে, কিন্তু তাই বলে এই নয় যে আমি আমার টাকায় ওকে খাওয়াবো পড়াবো। নিশান বাঁকা হেসে বলল, মা একটু ভুল হলো। শৈলী মোটেই তোমার টাকায় চলে না, ও বাবার টাকায় চলে। আর এ বাড়িতে আমাদের যেমন অধিকার আছে ওরও তেমনি অধিকার আছে। তুমি ছোট আব্বুকে নিয়ে কথা বলছো তাই না? ভুলে যেও না এই বাড়িটা ছোট আব্বুর নামেই আছে। সেই হিসেবে শৈলীর পুরো অধিকার আছে এই বাড়িতে থাকার। তুমি ইচ্ছে করে ওকে এভাবে বাড়ি থেকে বিদায় করতে পারো না। ওর প্রথম থেকেই তোমার টাকায় চলে না। খাদিজা তালুকদার মুখ কুঁচকালেন না। না জানি তার ছেলের মাথায় কে এসব ঢুকিয়েছে। তার তীক্ষ্ণ দৃষ্টি শৈলীর দিকে চলে গেল। শৈলী এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, এখনও মাথা নিচু করে নিশানের হাতটা আঁকড়ে ধরতে ইচ্ছে করছিল, কিন্তু পারল না। নিশান এবার এক ধাপ সামনে এগিয়ে গিয়ে কড়া গলায় বলল, মা, ওর জীবন নিয়ে তুমি এভাবে খেলতে পারো না। খাদিজা তালুকদার এবার মুখ শক্ত করে ফেললেন। তুই যদি এতই দায়িত্ববান হোস তাহলে নিজের সংসার করে নে, শৈলীর জন্য এত ভাবতে হবে না। শৈলী এবার চোখ তুলে তাকালো নিশানের দিকে। নিশান কি সত্যিই কিছু করবে? নিশার গভীর নিঃশ্বাস ফেলল, তারপর অনেকটাই ধীর গলায় বলল, সংসার? আমার নিজের সংসার করতে বলছো মা? তুমি কি সত্যিই জানো আমি কি চাই? খাদিজা তালুকদার এবার একটু থমকে গেলেন। নিশানের গলার স্বরে যে ধীরতা, সেটা অচেনা নয়। নিশান এবার নিঃশ্বাস ফেলল, চোখে এক ধরনের অস্বাভাবিক প্রশান্তি ফুটে উঠল, যেন সে ঠিক এটাই আশা করেছিল। তারপর একদম ঠান্ডা গলায় বলল, শৈলী আর এই বাড়িতে থাকবে না মা।
তালুকদার বংশের একসময় প্রচুর সুনাম ছিল, শুধু বিত্ত ভৈরবের জন্য নয়, বংশ পারস্পরিক সৌহার্দ্য আর ভালোবাসার জন্য, একে অপরের প্রতি থাকা অসামান্য ভালোবাসার জন্য। এই পরিবারের প্রতিটি সদস্য এক সূত্রে গাঁথা ছিল, যেন একে অপরের এক ছায়া। সম্পর্কগুলো ছিল রক্তের বাঁধনের চেয়েও দৃঢ়, যেখানে ছোট বড় সবার প্রতি ছিল সম্মান, স্নেহ আর নীরবতার এক অদৃশ্য বন্ধন। যেখানে ছোট বড় সবার প্রতি ছিল সম্মান, স্নেহ আর নির্ভরতার এক অদৃশ্য বন্ধন। এই বাড়ির সকালগুলো শুরু হতো একসঙ্গে নাস্তা করার মাধ্যমে। পরিবারের বড় দু ভাই শফিকুল তালুকদার এবং নাসিরুল তালুকদার তাদের বাবা মারা যাওয়ার পরেও আলাদা না হয়ে এই বাড়িতে সুখে বউ বাচ্চা নিয়ে বসবাস করতেন। পরিবারের বড় দুই ভাই শরীফুল তালুকদার এবং নাসিরুল তালুকদার তাদের বাবা মারা যাওয়ার পরেও আলাদা না হয়ে এই বাড়িতে সুখে বউ বাচ্চা নিয়ে বসবাস করতেন, গল্প করতেন পুরনো দিনের। আর ছোটরা চুপচাপ সেই গল্প শুনে নিজেদের স্বপ্ন বুনত। বিকেলবেলা ছিল সবার একসঙ্গে বসার সময়, যেখানে সবার স্নেহ মাখা কথা, চাচা ফুপুদের হাসি ঠাট্টা আর ভাই বোনদের মিষ্টি খুনসুটি মিশে এক উষ্ণ পরিবেশ তৈরি করত। উৎসব পার্বণ তো ছিলই, কিন্তু তালুকদার পরিবারের আসল ঐতিহ্য ছিল একে অপরের পাশে থাকা। কেউ অসুস্থ হলে অন্যরা ছায়ার মতো পাশে দাঁড়াতো। কেউ দুঃখ পেলে সবাই মিলেই তা ভাগ করে নিত। এমনকি বাইরের লোকেরাও বলতো, তালুকদারের সংসারে যে একবার ঠকেছে সে কখনো একা বোধ করেনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কগুলো আর আগের মতো থাকেনি। সাধারণ আর ক্ষমতার দ্বন্দ্ব, অভিমান আর ভুল বোঝাবুঝি ধীরে ধীরে তালুকদার পরিবারের সেই উষ্ণ বন্ধনকে ফাটল ধরিয়েছে। যে বাড়িতে এক সময় ভালোবাসা আর একতা ছিল একমাত্র পরিচয়, আজ সেখানে জমেছে অবিশ্বাস্য আর দূরত্বের স্তর। নাসিরুল তালুকদারের একমাত্র ছেলে নিশান তালুকদার, যে কিনা বাড়ির ছেলে মেয়েদের মধ্যে সবার বড়। নাসিরুলের স্ত্রী খাদিজা তালুকদার, যিনি খুবই দাম্ভিক একজন মহিলা। গরিব পরিবারে জন্ম নেওয়ার পর এই ধনী পরিবারে এসে অহংকার যেন বেড়ে গিয়েছে খানিকটা, যার দরুন নাসিরুলকেও কিছুটা ভুগতে হয়। কিন্তু স্ত্রীকে নিজের থেকেও বেশি ভালোবাসার কারণে কখনো উঁচু গলায় কথা বলার সাহস পাননি তিনি। দুই ভাইয়ের মধ্যে শরীফুল তালুকদার ছোট, তবে হৃদয়ের দিক থেকে ছিলেন সবার থেকে বড়। দুই ভাইয়ের মধ্যে মেলবন্ধন দেখার মতোই ছিল। শৈলী শরীফুলের একমাত্র মেয়ে। মা মারা যাওয়ার পর থেকে বাবাই শৈলীর একমাত্র অবলম্বন। এ বাড়িতে তারা ছাড়াও বসবাস করে শরীফুল এবং নাসিরুলের ছোট বোন রাশিদা তালুকদার, যিনি বছরখানেক আগেই স্বামী হারিয়েছেন এবং নিজের যমজ দুই মেয়ে রিমি এবং মিমিকে নিয়ে এখানেই বসবাস করছেন। দুই ভাইয়ের আদরের বোন হওয়ার কখনো কোনো অবহেলার শিকার হতে হয়নি তাকে। এ বাড়ির সবচেয়ে বড় সদস্য ছিলেন কুলসুম তালুকদার, যিনি নিশাতের দাদি, অর্থাৎ শরীফুল এবং নাসিরুলের মা। সবাই ঠিকঠাক চলছিল, কিন্তু বিপত্তি বাধে একটা অ্যাক্সিডেন্টে। শৈলীর বাবা শরীফুল তালুকদার প্যারালাইজড হয়ে যাওয়ার পর খাদিজা তালুকদার চোখে অন্ধকার দেখা শুরু করেন। আর এই কারণেই তখন তিনি পুরো বাড়ি দখলের জন্য জঘন্য চিন্তায় আছেন। শৈলীকে বাড়ি থেকে কোনো মতে বিদায় করে একাই রাজত্ব করতে চান এই মহিলা। শৈলী মাথা নিচু করে দু হাতে মুখ ঢেকে নিজের ঘরের মেঝেতে বসে আছে। কাঁধ কাঁপছে অস্ফুট কান্নার দমকে। চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুগুলো নীরবে মেঝেতে পড়ছে। ঠোঁট কাঁপছে, কিন্তু সে শব্দ করতে পারছে না, যেন কান্নার একটা বাধা আছে এই বাড়িতে। ঘরটা বেশ পরিপাটি, ছিমছাম। জানালার পর্দা হালকা ক্রিম রঙের, নরম হাওয়ায় আলতো দুলছে। কাঠের ছোট টেবিলের ওপর রাখা কয়েকটা বই, কিছু গল্পের, কিছু তার পড়াশোনার। বিছানার উপরে একটা নীল সাদা চাদর, যার উপর এখনো অবহেলায় ফেলে রাখা আছে সেই পাতলা শাড়িটা যা খাদিজা তালুকদার তাকে জোর করে পরতে বলেছিলেন। দেয়ালের এক পাশে একটা বইয়ের তাক, যেখানে সারি সারি গুছিয়ে রাখা বইগুলো শৈলীর প্রিয় বন্ধু, কিন্তু আজ ওদের দিকে তাকানোর ইচ্ছেও নেই তার। তাকের ঠিক ওপরের অংশে একটা ছবি বাঁধানো, বাবা মার সঙ্গে ছোট শৈলীর হাসি মুখের ছবি। সেই মুখটাই আজ শুকনো, নিস্তেজ।
শৈলী সবচেয়ে বেশি আতঙ্কিত কিছুক্ষণ আগে ড্রয়িং রুমে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে। নিশান সবার সামনে জোর গলায় জানান দিয়েছে সে যে সে কালই শৈলীকে এ বাড়ি থেকে নিয়ে শহরের বাইরে থাকা বাংলোটাতে রেখে আসবে। এটা শুনে সবচেয়ে বেশি ভয় পেয়েছে শৈলী। সে কোনোভাবে ওই জঙ্গলে একা থাকতে চায় না। তালুকদার পরিবারের বেশ কয়েকটা বাংলো আছে, কিন্তু শহরের বাইরে থাকা ওই বাংলোটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আর নিশান নামক অদ্ভুত পুরুষ সেই বাংলোতেই মাঝে মাঝে থাকে। নিশানের এমন নিষ্ঠুরতম সিদ্ধান্তে বেশ চিন্তিত শৈলী, কারণ সে নিজের বাবাকে এখানে রেখে কোথাও যেতে চায় না। লাথির উষ্টা খেয়ে হলেও তাকে এখানেই পড়ে থাকতে হবে। বাইরে কারো পায়ের আওয়াজ আওয়াজ শোনা গেল, কিন্তু শৈলী তাকালো না, নিজের চিন্তায় মগ্ন রইল। চোখ দুটো ভারী হয়ে আসছে কান্নায়, আর বুকের ভেতর জমে থাকা যন্ত্রণাগুলো আরো গভীর হয়ে আসছে। অন্ধকার ঘরের কোণে বসে থাকা শৈলী নিজেকেই অচেনা লাগছে। এই বাড়ির দেওয়ালে তার ইতিহাস লেখা থাকলেও এখানে যেন তার কোনো জায়গা নেই। হঠাৎ করে দরজাটা জোরে ঠেলে খুলে গেল। শৈলী চমকে মাথা তুলে তাকাতেই দেখল রাশিদা তালুকদার তড়িঘড়ি করে ঘরে ঢুকছেন। চোখে মুখে উৎকণ্ঠা, শাড়ির আঁচল এক পাশে কাঁধ থেকে প্রায় পড়ে গেছে। হাঁপাচ্ছেন যেন, অনেকটা পথ দৌড়ে এসেছেন। শপিং মলে যাওয়ার পর নিশানের কাছ থেকে শৈলীর অবস্থার কথা শুনেই তো তিনি এতটা ব্যাকুল হয়ে ছুটে এসেছেন বাড়িতে। আজ তার অনুপস্থিতিতে যে এমন কিছু হবে সেটা তিনি অবশ্য আগেই আন্দাজ করেছিলেন। তবে তার ভাবি খাদিজা তালুকদার যে আবারও পাত্রপক্ষ নিয়ে আসবে বাড়িতে, এটা তিনি ভাবেননি। শৈলী কলাশার উদ্বেগে কাঁপছে রাশিদার। শৈলী ভীষণ অবাক হয়ে গেল, কিন্তু কিছু বলল না। রাশিদা তালুকদার কোনো আক্ষেপ না করেই একেবারে শৈলীর পাশে বসে গেলেন। নরম হাতে শৈলীর মুখটা দুপাশ থেকে ধরে চোখের দিকে তাকালেন। কান্নার দাগ, ক্লান্তি, যন্ত্রণা সব কিছুই ধরা পড়ল তার স্নেহমাখা দৃষ্টিতে। তার দুই মেয়ের মতো তো এই মেয়েকেও তিনি বুকে বুকে করে নিয়ে রাত জেগেছেন। কান্না করেছিস কেন মা? কষ্ট পাচ্ছিস? রাশেদার গলা বড্ড নরম, যেন মা তার ছোট্ট সন্তানকে বুকে টেনে নিচ্ছে। শৈলী এতক্ষণ শক্ত করে চোখের পানি আটকে রাখার চেষ্টা করছিল, কিন্তু রাশেদের মায়ামাখা ছোঁয়া আর কথা শুনে আর পারল না। বুক ফেটে কান্না বেরিয়ে এলো। সাথে সাথে মায়ের স্থানে জায়গা দেওয়া মানুষটার বুকে আষ্টে পড়ে দু হাতে মুখ ঢেকে হু হু করে কাঁদতে লাগলো। রাশেদা কিছু না বলে শৈলীকে আরো শক্ত করে বুকে টেনে নিলেন। মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিছু হয়নি মা, আমি আছি তো। এই তো চলে এসেছি আমি। আর কাঁদিস না মা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে। আর কাঁদিস না, অভিশাপ লাগবে আমাদের উপর, মস্ত বড় অভিশাপ লাগবে। শৈলী নিজ শব্দে ফুপিয়ে উঠল। তার কাঁধ কাঁপছে, বুকের ভেতর জমে থাকা কান্না থামাতে পারে না সে। রাশেদা তালুকদার যেন ওর কান্নার প্রতিটা শব্দ ভেঙে পড়েছেন। শৈলীকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে তিনি এবার ক্লান্ত ভঙ্গিতে বললেন, বিশ্বাস কর মা, আমার যদি একটা যাওয়ার জায়গা থাকতো, আজ যদি আমার শ্বশুর বাড়ি থাকতো, তাহলে আমি তোকে এখানে একদম রাখতাম না, তোকে নিয়ে আমি চলে যেতাম। কিন্তু আমি যে নিরুপায় মা, এই বাড়ি ছাড়া যে আমারও থাকার জায়গা নেই। আমি যে বিধবা, আমার শ্বশুর বাড়ি যে আমায় ত্যাগ করেছে মা। এই অসহায় মহিলা, তোকে আমি কোথায় নিয়ে রাখবো বল? শৈলী এবার ঠোঁট কামড়ে বলল, এভাবে বলো না মামনি, আমি কোথাও যেতে চাই না, এই বাড়িতেই থাকতে চাই। আমি যদি মরে যাই তবে এই বাড়িতে থেকেই মরবো। আমি আমার বাবাকে রেখে কোথাও যাব না, আমার মায়ের স্মৃতি রেখে কোথাও যাব না। আমায় তোমরা বের করে দিও না মামুনি, আমার একটা পরিচয়ের খুব দরকার। রাশেদা তালুকদার শৈলীর মুখ হাতের মাঝে নিলেন, স্নেহ মাখা অথচ বেদনাতীত দৃষ্টিতে চেয়ে রইলেন। তার চোখও চিকচিক করছে, কিন্তু নিজেকে শক্ত রাখতে হলো। গম্ভীর মমতায় বললেন, ওরে পাগলি, কেউ তোকে বের করে দেবে কেন? এই বাড়িতেই তোর শেকড়, এই বাড়িতেই তোর সব কিছু। তোর বাবা মা, তো তোর মা, তোর স্মৃতি, তুই এখানেই থাকবি মা। আমি থাকতে তোকে কেউ এক চুলো নড়াতে পারবে না। শৈলী অসহায়ভাবে মাথা নাড়ালো, কান্না গলাতে
গলা বাঁকিয়ে আসছে। ফিস ফিস করে বলল, নিশান ভাই নাকি কাল আমায় বাংলোতে দিয়ে আসবে। আমি কিন্তু যাব না মামুনি। তুমি নিশান ভাইকে বলে দিও যেন আমায় না বকে। রাশিদা তালুকদার গম্ভীর শ্বাস ফেললেন। বুঝতে পারছেন শৈলীর আশঙ্কা অমূলক নয়। নিশান মায়ের বিরুদ্ধেও যেতে পারবে না কঠিন কিছু করতে। আবার শৈলীর বেগতিক অবস্থাও বসে বসে দেখবে না। শৈলীর কপালে চুমু খেয়ে শক্ত স্বরে বললেন, কোথাও যেতে হবে না তোকে। নিশানকে আমি বলবো। ওই হতচ্ছাড়া নিজের মায়ের অন্যায় দেখেও চুপ থাকে, আর তোকে বাড়ি থেকে বের করবে। ওকে আমি মজা বোঝাবো। এবার চুপটি করে থাক। শৈলী বাধ্যের ন্যায় মাথা নাড়ালো। শৈলী যে নিরুপায়, নিজের মতো করে চলার মতো, নিজের মতামত দেওয়ার মতো কোনো অধিকার বা সুযোগ যে তার নেই। শৈলীর কপালে ঠোঁট ছুঁয়ে রাশিদা ফিস ফিস করে বলল, এই বাড়ির দেওয়ালগুলো জানে তুই কত কষ্ট পাচ্ছিস। আমি আমি জানি মা। একটু কষ্ট করে সহ্য কর মা। তোর এইচএসসির রেজাল্ট বেরোক, আমি তোকে ভালো ভার্সিটিতে ভর্তি করাবো। ভালো করে পড়াশোনা কর, যেন চান্স পাস। তাহলে তুই এই বাড়িতে সম্মানের সাথে বেঁচে থাকতে পারবি মা। কার ওপর নির্ভর করে বেঁচে থাকতে হবে না তোকে। তুই শুধু কিছুদিন একটু সহ্য কর, কষ্ট করে একটু পড়াশোনা কর। আর আমি তো মরে যাইনি। আমি যতদিন বেঁচে আছি ততদিন কিচ্ছু হতে দেব না। শৈলী শক্ত করে চোখ বন্ধ করলো। আজ কতদিন পর এমন নিজ শর্ত স্নেহ পেল সে। কতদিন পর কেউ আবার কষ্টের কথা এভাবে বুঝলো। রাশেদা আবার ওর মাথায় হাত বুলিয়ে বললেন, আমি তোর জন্য এসেছি মা। তুই তো একানস। তোর জন্য ভাবির সাথে মুখোমুখি লড়াই করতে না পারলেও নীরবে যুদ্ধ চালাতেই পারি। শৈলী চোখের পানি মুছতে চাইল, কিন্তু পারল না। কান্না যেন আজ বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চায়। রাশিদা তালুকদার তাকে শক্ত করে ধরে রাখলেন, যেন শৈলীর সব কষ্ট নিজের বুকে নিয়ে নেবেন। শৈলীর মুখ হাত ধুয়ে দিয়ে রাশিদা তালুকদার নিজের ঘরে পা বাড়ালেন। তার প্রস্থানের সাথে সাথেই নিশান আশেপাশে তাকিয়ে সতর্ক হয়ে শৈলীর ঘরে প্রবেশ করলো। মেয়েটা কেবলই আয়নার দিকে তাকিয়ে বড় করে শ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করলো, কিন্তু টাওয়াল হাতে নিয়ে গলায় থাকা বিন্দু বিন্দু পানিগুলো মুছতে গেলেই চোখ গেল আয়নায় তার পেছনে থাকা মানবের দিকে। চোখের মনি যেন সেখানেই স্থির হলো। প্রতিবারের মতো তৃপ্তি ভরে তাকিয়ে থাকলো দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা সুঠাম শরীরের সাদা শার্ট পরিহিত নিশানের দিকে। নিশান দু হাত গুজে বেশ নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে আছে আয়নায় চোখ রাখা শৈলীর দিকে। নিশান আজও চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু শৈলী জানে এই নির্লিপ্ত ভঙ্গির আড়ালে লুকিয়ে আছে অগণিত প্রশ্ন, বিস্ময়, হয়তো বা কিছু অভিযোগও। মেয়েটার গলা শুকিয়ে এলো। সে জানে নিশান কখনোই কোনো কিছু অকারণে বলে না, আর একবার বললে সেটার উত্তর না পাওয়া পর্যন্ত থামেও না। আয়নার চোখ রাখা শৈলীর কপালে কয়েকটা ভাঁজ পড়ল। নিশানের দিকে তাকিয়ে থাকতে গিয়েও তাকালো না, বরং আয়নায় তাকিয়েই ঠোঁট নাড়ালো। আপনি? নিশান এবার ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে আনলো, কিন্তু সেই হাসিতে কোনো উজ্জ্বলতা ছিল না, বরং কেমন যেন বিদ্রুপ মেশানো এক অনুভূতি। খুব শান্ত স্বরে বলল, কেন আসতে পারি না? ওই লুচ্চাটা আসলে ভালো লাগতো তোর? শৈলী এবার আয়না থেকে দৃষ্টি সরিয়ে সোজা নিশানের দিকে তাকালো। এভাবে একদম সপ্রতিভভাবে চোখে চোখ রেখে তাকানোর সাহস তার খুবই কম, কিন্তু আজ সে তাকালো। এক মুহূর্তের জন্য চোখ সরালো না। নিশান তাকিয়ে রইল, এক গম্ভীর কঠিন দৃষ্টি। অবশেষে নিশান নড়ল। ধীর পায়ে এগিয়ে এসে ড্রেসিং টেবিলের এক পাশে ভর দিয়ে দাঁড়ালো। শৈলীর একেবারে পাশে। তার কণ্ঠস্বরে এক ধরনের ধীরতা ভেসে এলো। তুই এত বোকা কেন? শৈলী ড্যাব ড্যাব করে তাকালো। অপমানিত হলো কিনা বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছুই বুঝতে পারল না। অবশ্য কখনো পারেও না। এই পুরুষের অভিব্যক্তি হয়তো সে 7 বার জন্ম নিলেও বুঝতে পারবে না। নিশান একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন নিজের ধৈর্যকে সংযত করার চেষ্টা করছে। তারপর একেবারে কাছে এসে নিচু স্বরে বলল, সেই 2 বছর থেকে এত কষ্ট পাওয়ার পরও কিছু বলিস না, এত অন্যায় সহ্য করিস, কিন্তু একটা শব্দ উচ্চারণ করিস না কেন শৈলী? এতটা নিরুপায় তুই কবে থেকে? শৈলীর চোখ কপালে উঠে গেল। নিশানের স্বরে আজ অন্যরকম শূন্যতা।
এক ধরনের হতাশা। কিন্তু সে কিছু বলল না। ঠোঁট কাঁপলো, কিন্তু শব্দ বেরোলো না। নিশান এবার ড্রেসিং টেবিলের ওপর রাখা পানি ভর্তি গ্লাসটা হাতে নিল। তারপর সেটার ভেতরে আঙুল ঘুরিয়ে বলতে থাকলো, তোর কি মনে হয় আমি এসব দেখে চুপচাপ থাকবো? এতদিন ছিলাম, আর অবশ্য কারণ ছিল তার। তবে এখন তোকে এই বাড়িতে আর এক মুহূর্ত সহ্য করতে দেব না। শৈলীর শ্বাস এক লাফে দ্রুত হয়ে এলো। আপনি আপনি এসব কি বলছেন? নিশান এবার গ্লাসটা রেখে সোজা শৈলীর দিকে তাকালো, গম্ভীর ধীর অবচল দৃষ্টি নিয়ে। তুই আর এই বাড়িতে থাকবি না। কাল সকালে তোর সব কিছু গুছিয়ে নিবি, এরপর তুই চলে যাবে এখান থেকে। তোকে আমি বাংলোতে রেখে আসবো। শৈলে ভেঙে গুড়িয়ে যাওয়া মোমের ন্যায় অনুনয় করে বলল, এমন বলবেন না প্লিজ, আমি এখানেই থাকবো। আমার কোনো সমস্যা নেই, সত্যি বলছি। নিশান এবারও নির্লিপ্ত ভঙ্গিতে নিজের ঘড়ি নেড়ে দেখতে দেখতে বলল, আমার সমস্যা আছে, আমি এসব আর দেখতে পারবো না। আর তুই জানিস আমি মায়ের সাথে জোরাজুরি করতেও পারবো না। সুযোগ পেলে তোকে জোর করে আবারও বিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। আমিও মামুনির মতো চাই তুই ভার্সিটিতে পড়াশোনা করিস, কিন্তু মা যেভাবে শুরু করেছে। শৈলী ঢোক গিলে মাথা নেড়ে বলে, করো, আমি থাকবো, কোনো সমস্যা নেই, মামুনি আছে তো। নিশান ভ্রু কুঁচকে বলল, তো বউ থাকবি? শৈলী একটু হাসার চেষ্টা করে বিষাদ গলায় বলল, আমি সহ্য করতে পারবো নিশান ভাই, কিন্তু আমি যে তোর যন্ত্রণা সহ্য করতে পারবো না। যন্ত্রের মতো বলেই মুহূর্তে নিশান চুপ করে গেল। সে নিজেই যেন বুঝতে পারছে না ঠিক কী বলে ফেলেছে। গলার স্বরটা কেমন যেন আটকে এলো। চোখ নামিয়ে ফেলল শৈলীর দিক থেকে। শৈলী বিস্ময়ে তাকিয়ে রইল। নিশানের কণ্ঠে লুকিয়ে থাকা সে অচেনা অনুভূতিটা তাকে আরও অস্থির করে তুলল। সে কি সত্যি এই কথাটা বলার জন্য বলেছে, নাকি মুখ ফসকে বেরিয়ে গেছে? নিশান এবার চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর একটু পাশ ফিরল, যেন নিজের মনের অস্থিরতাকে গোপন করার চেষ্টা করছে। ভুলে যা, কিছু বলিনি আমি। শৈলী কাপা গলায় বলল, আপনি আপনি আমার জন্য এত চিন্তা করছেন? নিশান এবার হাসলো, শোনো বোকামে, কিছু কিছু জিনিস না জানাই উত্তম। কেউ নিজে থেকে উপলব্ধি না করলে আমি জোর করে তাকে কিছু বোঝাতে পারবো না, বোঝাতে চাইও না। বেশি ভাবার দরকার নেই, জলকে শরবত বানিয়ে ফেলো না জানো। শৈলীর ঠোঁট শুকিয়ে এলো। নিশান আবার তার দিকে তাকালো গম্ভীর চোখে। আমি তোর সব ব্যথা সহ্য করতে পারবো না শৈলী, কখনো পারিনি, পারবও না। কারণটা জিজ্ঞেস করিস না। এর কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক নিষিদ্ধ কিছু করতে হবে আমায়। বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না এই পুরুষ। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল, যেন তার মন নিজের কথাগুলোকে সে সহ্য করতে পারছে না। শৈলী চোখ বড় করে দরজার দিকে তাকিয়েই রইল। আচ্ছা, নিশান ভাই কি অনুভূতি চেপে পালালো?